নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, খরিদ্দার যদি নিজেকে দোকানের মালিক মনে করে তাহলে যা হয় বাংলাদেশে তাই হচ্ছে। আপনারা দেখছেন যে দেশ গড়ার নামে বাংলাদেশের ছাত্র সমাজ এখন যেই অরাজকতা চালাচ্ছে সারা দেশে সর্বত্র, মানে এটা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যেই আপনারা হয়তো শুনেছেন যে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারাও বলছেন যে আমাদের নাম করে বিভিন্ন জায়গায় যে সমন্বয়কদের পরিচয় দিয়ে বা সমন্বয়কদের অনুমোদিত সংগঠন পরিচয় দিয়ে তারা নানান রকমের কাজকর্ম করে যাচ্ছে এবং তারা ভাবছে যে তাদের মধ্যে একটা এই সিন্ডিকেট সিস্টেম করা দরকার, মানে তারা বিভিন্ন জায়গায় অনুমোদন দিতে চায়। অর্থাৎ সেই সিন্ডিকেট এবং অনুমোদন শাখা খোলা এটা কিন্তু একই জিনিস। এরা কিন্তু অলরেডি সেই দিকে ধাবিত হচ্ছে। আপনারা দেখছেন যে ঢাকায় তারা কোনো কর্মকর্তাকে পছন্দ না হলে তার অফিসের সামনে বা বাসার সামনে গিয়ে জড়ো হচ্ছে, বলছে তাকে পদত্যাগ করতে হবে, সে সরকারের স্বৈরাচারী সরকারের দোসর ছিল, কোনো নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই তাকে বহিষ্কার এবং করতেই হবে, সেখানে কেউ বাঁচাতে পারবে না। তো কেউ যদি আপত্তি তোলে যে এটা তো নিয়মতান্ত্রিক না, এটা সরকারি যেই সিস্টেম আছে সেটা তো না, তো বলছে যে না, এখন সরকার নাই, সরকার পালাইছে, সুতরাং এখন আমাদের ছাত্র জনতা দেশ গড়ার কাজে ব্যস্ত, এখন আমরা যা বলবো সেটাই। এবং রাস্তাঘাটে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখেছি যে তারা ওই ভেহিক্যাল লাঠি বাড়ি দিয়ে ভেঙে ফেলতেছে, মানুষকে হেনস্থা করতেছে, রাস্তার মোড়ে মোড়ে গাড়ি চেক করতেছে, গাড়ি চেক করার নামে মানুষকে হয়রানি। মানে এই মানুষগুলিকে কে অধিকার দিয়েছে গাড়ি চেক করার? একটা প্রাইভেট সিটিজেন যখন গাড়ি নিয়ে যাচ্ছে তার কি তার নিজের দেশের রাস্তায় চলার অধিকার নাই? মোড়ে মোড়ে তাকে জবাবদিহি করতে হচ্ছে। এবং এটা যদি ছাত্রদের একটা সম্মিলিত সিদ্ধান্ত হয়ে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাগুলি আছে, তাহলে সেই নেতারা এদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব কেন? তারা এমন একটা টোকেন দিয়ে দেখ, এই টোকেনটা দেখায় যে এটা অলরেডি চেকড। আর কেন আভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রে তারা এই চেক করবে, মানুষকে হয়রানি করবে? দেখা গেছে যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে এয়ারপোর্ট থেকে আসার পথে এই পর্যন্ত 4 বার তারা এই হেনস্থার শিকার হয়েছে। এবং বিভিন্ন মানুষ তাদের মালামাল, ব্যক্তিগত জিনিসপত্র আছে বা টাকা পয়সা আছে, অনেক কিছুই মানুষ গাড়ি দিয়ে নিয়ে গেলে সেইটা নিয়ে হেনস্থার শিকার হইতেছে। এই টাকা কোথায় পেলেন, এইটা কোথায় যাচ্ছেন, এই সুটকেস গাড়িতে কেন, এইগুলা কিন্তু হচ্ছে। তোমাকে বলা হয়েছে যে বিদেশ থেকে আসে, আমরা এয়ারপোর্ট থেকে আসছি, এরপর আবার বলতেছে ব্যাগ ডালা খোলেন, এই লোক কি, এটা সম্পর্ক কি? সম্পর্ক জানতে তো বলে না, গভর্নমেন্ট কি বলছে সম্পর্ক কি জানতে চাইছো? আমি জানতে চাইছি যে কোথা থেকে আসছেন। হ্যাঁ, তো এয়ারপোর্ট বলছে, এয়ারপোর্টে জিজ্ঞাসা যে কে আপনি হাইপার হয়ে যাচ্ছেন। হাইপার হয়েছে কারণ হচ্ছে আপনার তো হাইপার হওয়ার, আমি তো ওই যে আমি ওই তো 3 ঘন্টা বসে আসছি, আপনাকে কোনো গালি ঠিক আছে, আমি আপনাকে কোনো উল্টাপাল্টা কথা হ্যাঁ ঠিক আছে। এখন আপনাকে বলছি যে আপনারা কোথা থেকে আসছেন। তুমি ব্যাগ ডালা, তুমি বলছি যে বিদেশ থেকে আসে, বলছে আমি হাইপার হই না, বলছে চেক করা হয়েছে, রিসিপ্ট দিছে, তোমাকে রিসিপ্ট দেখানো হয়েছে। এখন থেকে আরো 6-7 ঘন্টা, 6-7 ঘন্টা আগে এয়ারপোর্টে তো আমরা 6-7 ঘন্টা আগে গেছি, ঠিক আছে, 6 ঘন্টা আগের টাইম। এর জন্য আমি বলছি যে তাহলে আবার এখন কি করতে চাও সেটা বলো। আমি একটা চেক দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আপনি ভিডিও অন রাখেন, আমার কোনো সমস্যা চেক দাও। তুমি প্রবাসীকে এইভাবে তো হয়রানি করতে পারো না, এটা অবশ্যই হয়রানি, এটা অবশ্যই হয়রানি। কি চেক দিবা? চেক দাও, কি চেক দিবা? তোমাকে বলা হয়েছে চেকিং রিপোর্ট আছে, এই চেকিং এর রিসিপ্টটা দাও। আমি এটা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাঠাবো, আমি এই ভিডিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাঠাবো। তোমরা কিভাবে হয়রানি করতেছো? অবশ্যই হয়রানি। তোমাকে চেকিং ইয়ে দেওয়া হয়েছে, তুমি চেক করো, ভিতরে চেক করো। এই ফলো, এই মামুন ফলো তো,
যাও চেক করো। আমাদের সেক্টরের ভিতরে অনেক ডাকাতি হচ্ছে। সেক্টর, আমিও তো সেক্টরবাসী, তাই না? তাহলে আমি কি হ্যাঁ, তো তুমি সেক্টর, তোমার থেকে আমি কম বুঝি? আমার সেক্টর, আমি সেক্টরে থাকি না, আমার বাসা এখানে। এখন আপনাদের সেফটির জন্য কেমন এগুলো করতে? সেফটির জন্য হয়রানি কেন করতেছো? হয়রানি তুমি বারবার চেক করতে দরকার নাই। এই যে যাওয়ার সময় চেক করলো, আবার এখন চেক করলো, এয়ারপোর্টের এখানে চেক করলো, এয়ারপোর্টের এখানে চেক করলো, এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত, এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত 4 বার চেক করছে। এই যে মাত্র বাইর হয়েছি, এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছি, চেক করছে। অবশ্যই হাইবার হবে, কারণ এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত তুমি 4 বার চেক করছো, তোমরা 4 বার চেক করছো। এই যে মাত্র 10 মিনিট আগে চেক করছো, যাও চলো, তোমার 10 মিনিট আগে চেক করছো, তো তখন আমি তো জিজ্ঞেস করছি যে আপনারা কোথা থেকে আসেন? আমি জিজ্ঞেস করা ভুল। 10 মিনিটের মধ্যে তোমরা 5 বার চেক করছো, 10 মিনিটের মধ্যে। আপনাদের 10 মিনিটে এদিকে আসা যাওয়া করছে? এই যে এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছি, চেক করছো। আমি তো এয়ারপোর্টে আসছিলাম না। তো এয়ারপোর্টে ছিল না, তাহলে তোমাদের সমন্বয়ের অভাব। তোমরা আরেকটা টোকেন দাও। তো তোমরা এয়ারপোর্টে ছিল, তোমরা তাহলে এয়ারপোর্টে যে ছিল, এই জন্য আমরা এই জায়গায় যে ছিল তার উচিত হচ্ছে, এয়ারপোর্টে যে ছিল তার উচিত হচ্ছে একটা টোকেন দিয়ে দাও। তাহলে এখন সরো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি জামাল ডেইরি ফার্মের মালিক, জামাল ডেইরি ফার্ম বেরিবাদ 200, হাজি মোহাম্মদ জামাল বেরিবাদ 225 নম্বর আজিম টাওয়ারের সাথে আমার খামারে 120টি গরু আছে বাচ্চা সহ। আজকে আমার ফার্ম লুট করে নিয়ে যাচ্ছে, সমস্ত গরু গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে। আমি নিরুপায়, আমি তো কিছু করার নাই। আমার বাসা ভেঙে চুরে বাসা সব লুট করে নিয়ে গেছে। মোহাম্মদপুর থানাধীন আজিম টাওয়ারের সাথে জামাল ডেইরি ফার্ম আমার 120টি গরু সব গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। আপনারা আমার এই গরুকে রক্ষা করেন, আমার খামারকে রক্ষা করেন। আমার খামারের 5 কোটি টাকা ব্যাংক লোন আছে, আমি এই লোন কোত্থেকে দিব? আমার সব কিছু লজিত আছে। আমি কি অন্যায় করেছি দেশে? আমরা ছাত্র আন্দোলনে থেকে গিয়ে আমরা কি দেশটারে কি ভালোর জন্য করতে গিয়ে আমরা কি নিজেরাই ক্ষতির মুখে পড়ে গেলাম? আমার সন্তানরা ছাত্র আন্দোলন করে আর আমার জিনিস লুটপাট করে নিয়ে যায়। আমরা দেখেছি যে এই হাইকোর্টে তারা ঘেরাও করেছে বিচারপতিকে অপসারণ করতে হবে, বাস বিচারপতি অপসারিত হয়ে গেল। তা না হলে তারা ভাঙচুর করবে, জ্বালাও পোড়াও করবে, এই হুমকি দিয়ে রেখেছে। তারপরে আমরা দেখতেছি বিভিন্ন জেলা শহরে যেই প্রতিষ্ঠানগুলি, সরকারি প্রতিষ্ঠানগুলি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এদেরকে পদত্যাগের দাবি জানাচ্ছে। আমরা সেটা বরগুনায় দেখছি, 2টা কলেজে। আমরা দেখতেছি এখন ভিকারুন্নেসায়। তো মানে ওদের কথা হলো যে তাদের রাগ হয়েছে, গোসা লেগেছে যে তাকে আমরা চাই না, তাকে সরে যেতে হবে। বা কেউ স্বপ্নে দেখেছে যে অমুক এই লোক আমাদের সাহায্য করেনি, তো তাকেই টার্গেট করতে হবে, এবং সেই টার্গেটগুলি এখন করতেছে। যাই হোক, মানে কোনো আইন কানুন আদা এগুলির কোনো বালাই নাই। সেনাবাহিনী প্রধান তিনি খুলনাতে গিয়েছেন, তিনি বলেছেন যে দেশ এখন 90% কন্ট্রোলে এসেছে, ঢাকা 85% কন্ট্রোলে এসেছে, পুলিশ রাস্তায় নামলে সব ঠিক হয়ে যাবে, আমরা নিরাপত্তা দিব। কিন্তু এই যে পুলিশ যে রাস্তায় নামে নাই, এইটার দায় দায়িত্ব যে ওনার ওপর পড়ে। উনি বলছিলেন আমার ওপর বিশ্বাস করেন, আস্থা রাখেন, আমি সব ঠিক করে দিব, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি টেক কেয়ার করবো। কিন্তু তিনি তো টেক কেয়ার করেননি। এই দেখেন এক বেটার বাড়ির বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরাল, আরেক বেটা এসে শাবল দিয়ে খুলে ফেলাইতেছে। তো এইখানে এই বাড়িওয়ালা কি স্বাধীন? বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে মার খেয়েছে, তাদেরকে টার্গেটেড কিলিং, টার্গেটেড লুটপাট, ভ্যান্ডালিজমের শিকার হয়েছে। এবং এই ছাত্রদের কিন্তু ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। তারা এমন একটা বাংলাদেশ তৈরি করতেছে যেখানে অরাজকতা পরিপূর্ণ, এবং সেই অরাজকতার বিরুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। তারা বরং অরাজক পরিস্থিতি করতে দিলেই যেন তাদের ক্ষমতাটা আরও পাকাপোক্ত হয়। মানে সব কিছুতে আপনারা দেখেন, ফেসবুকে বা মিডিয়াতে তো আপনারা দেখছেন যে তারা মানে কার্টে ব্লাঙ্কে পাইছে, ফ্রি ঋণ, তারা যা খুশি করতেছে। তাদের জবাবদিহিতা, মানে এই পোলাপানগুলি না আছে তাদের আইন সম্পর্কে কোনো জ্ঞান, না আছে মানবাধিকার সম্পর্কে কোনো জ্ঞান, না আছে কোনো মানে ইভেন ছাত্র হিসাবেও কিন্তু বাংলাদেশের কোয়ালিটি, এডুকেশন কোয়ালিটি কিন্তু একদম বটম। এরা যে এত স্মার্ট এইটাও না, কিন্তু তারা দেখাচ্ছে যে মুই কি হনুরে, আমি কি হরিদাস পাল। তো এই হরিদাস পালেরা
যত্রতত্র এই কাজগুলি করতেছে। আমরা গতকাল দেখলাম যে গাজীপুরের মানে কাউন্টার টেরোরিজমে এক অফিসার কাজ করতো, ওই মানে একটা টপ লেভেলের অফিসার, তিনি গাড়ি ফেলে রেখে রাস্তায় দৌড় দিচ্ছে এই ছাত্রদের দেখা। কারণ ছাত্ররা তাকে এই নানান রকম জিজ্ঞাসাবাদ করতেছিল। তো ওই কাউন্টার টেরোরিজম অফিসিয়াল গাড়ি ফেলে রেখে চম্পট। তো বুঝুন এইবার, এখন সরকারি কর্মকর্তারাও কিন্তু ছাত্রদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। অনেস্ট লোকজন মানে গাড়ির মধ্যে সরকারি স্টিকার থাকলে ওই সেই স্টিকার খুলে ফেলে বলতেছে যে বাংলাদেশে এখন সরকার নেই, এটা আপনি রাখতে পারবেন না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে হইছে মানে ছাত্র, তাদের ছাত্র আন্দোলনের নেতারা, সেই নেতারা যা বলবে সেইটাই সরকারি পলিসি। তাই এইভাবে এই যে অরাজক অবস্থায় একটা দেশ কি চলতে পারে? এবং অরাজকতা নিজে সরকারও চলতেছে। এই যে ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা প্রত্যাহার, ইউনূসের বিরুদ্ধে 660 কোটি টাকার যে জরিমানা, তাকে কর দেওয়ার, রাষ্ট্রকে কর দেওয়ার যে একটা আদেশ ছিল, সেগুলি সব প্রত্যাহার, সব খারিজ হয়ে গেছে। তো ডক্টর ইউনূস কি দেশকে কর দিবে না? বা ডক্টর ইউনূস দুর্নীতি করেছে কিনা এটা কি জনগণের জানার প্রয়োজন নাই? তিনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে আসছে, তাহলে জনগণ কেন জানতে পারবে না? সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি সেই মামলাগুলি ত্রুটিপূর্ণ থাকে, সেই মামলাগুলি যদি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক হয়ে থাকে, তাহলে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে দোষ কি? তিনি নিজে বড় চেয়ার বাদ দিয়ে বলছে ছাত্রদেরকে যেই চেয়ার দিচ্ছেন এই রংপুরে গিয়ে আর কি, ওনাকে বড় একটা চেয়ার দেওয়া হয়েছে, সেই চেয়ার সরিয়ে দিয়ে ছাত্ররা যেই সমস্ত চেয়ারে বসেছে তিনি সেই চেয়ারে বসেছেন, সাধুবাদ জানাই। কিন্তু এই যে মামলাগুলি, অন্যদের মামলা যেইভাবে খারিজ হয়, প্রত্যাহার হয়, আপনার মামলাটা সেইভাবে প্রত্যাহার হয়নি কেন? নাকি আপনার ক্ষমতা আছে বলে আপনি সেটা বাদ দিয়ে দিলেন, মামলাটা বাদ দিয়ে দিলেন? আমরা জানতেও পারলাম না যে আপনি দুর্নীতি করেছেন কিনা। এটা কি ভালো লাগতো না আপনার জন্য? এটা যদি তদন্ত সাপেক্ষে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় যদি মামলাগুলি বাতিল হতো, আপনাকে দায় মুক্তি দেওয়া হতো, তাহলে আপনি নিজের কি শান্তি পেতেন না যে যাক আমি নির্দোষ প্রমাণিত হয়েছি? জনগণও বুঝতো যে আসলেই কিছু ঘটেনি। এখন কিন্তু জনগণও ভাববে কিছু কি ঘটেছিল। এবং এই ইউনূসকে এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্যই এই পশ্চিমাদের সহযোগিতায় এই নীল নকশাটা করেছে, যে ক্ষমতায় এখন এসেছে। তার কিন্তু অতীতের ইতিহাস খুব ভালো না। 2006 সালে কিন্তু তিনি দল করেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু তারপরে চড়থাপ্পড় খেয়ে তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার জীবনের সবচেয়ে বড় বলে এটা। আবার জব বুঝে, সুযোগ বুঝে তিনি আবার এইখানে চলে এসেছেন, জব বুঝে কোপ মেরেছেন যে এইবার ক্ষমতাটা ঠিকই পাওয়া যাবে, যেটার খায়েশ আমার ছিল। এখন সেই অতীতের ভুলটা আর এখন ভুল হয় না, এখন তিনি মৌকা পেয়ে গেছেন, মৌকা পেয়েই যা কিছু শুরু করতেছেন এবং ইয়েদেরকে, ছাত্রদেরকে, এই যে ছাত্রদের যে অরাজকতা, নৈরাজ্য, এটা কিন্তু তিনি টলারেট করতেছেন। That does not bode well for the future of the country. এদিকে জামাত ইসলামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে জামাত ইসলাম বের হয়ে বলেছে যে আমাদেরকে কেউ বলে দিল যে আমরা নিষিদ্ধ, আর আমি নিষিদ্ধ হয়ে গেলাম। নিষিদ্ধ হননি, আপনাকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, সংসদে পাশ করে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে সেই আইনের কোনো মানে কোন আইন মানবে, কোন আইন মানা হবে না, সরকার এখন তাহলে সাসপেন্ড করে দেখ অল আইন, যেই আইনগুলি মানবেন না বলেন এইগুলি আমরা মানবো না, এই আমরা মানবো। সরকার, বর্তমান যেই সরকারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সব কিছু নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে জাতিকে, শুধুমাত্র ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে যে দেখো বেশি কথা বলবা না, এই ছাত্ররা আমাদের পিছনে আছে, কথা বললে কিন্তু ফার্দাফাই করে দেব। জিনিসটা এইরকম, রুল বাই দি মব, রুল বাই দি মব, উন্মত্ত জনতার শাসন চলতেছে আমাদের দেশে। সেটা সঠিক না ব্যাঠিক এটা দেখার কেউ নাই, বলারও কেউ নাই। বিচার বিভাগে নৈরাজ্য চলতেছে, কাউকে বের করে দিচ্ছে, কোনো বিচারপতিকে পদত্যাগ করাচ্ছে, আবার নতুন বিচারপতি নিয়োগ দিচ্ছে। একটা চরম বিশৃঙ্খল একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। আবার একইভাবে আমরা দেখতেছি সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত যেই অফিসাররা আছে, তারা যার যার রুম দখল করতেছে, পছন্দ মতো রুম দখল করে সেইখানে বসে ঘোষণা দিতেছে এটার মালিক উনি।
আবার যারা নাকি বহিষ্কৃত হয়েছিল আগে ওই আগের সরকারের আমলে, তারা এইখানে এসে আবার নিজেদেরকে সেইখানকার সচিবালয়ের কর্মী হিসাবে তারা ঘোষণা দিচ্ছে, সচিবালয়ের পদ দখল করতেছে। মানে এই যে এরকম একটা নৈরাজ্য। আবার একইভাবে উন্মত্ত ছাত্র জনতা তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কয়ার, বিভিন্ন ভাস্কর্য, এই জায়গাগুলি বিভিন্ন স্থাপনা দখল করে সেইখানে নাম পাল্টে দিচ্ছে। মানে রুল বাই মব হইলে যেটা হয় আর কি, উন্মত্ত জনতার শাসন হইলে যেটা হয় সেটা তারা করতেছে। মানে এখানে কেউ কোনো লুটতরাস্ত হয়েছে আপনারা দেখেছেন সেই 5ই আগস্ট এবং পরবর্তী সময়ে। এখন নাম পাল্টানোর হিড়িক পড়ে গেছে, ভাস্কর্য ভাঙচুর। তারপরে আপনারা দেখেছেন যে একমাত্র মানে যে অপোজিট যেই জিনিসটা আমরা দেখেছি সেটা হলো ফরিদপুর এবং গোপালগঞ্জে এইসব জায়গায় তারা প্রতিবাদ করেছে, এবং এইটা নিয়েও সেইখানে আপনারা মিলিটারির অত্যাচার দেখেছেন। তো আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি, দেখুন কিভাবে মিলিটারি এই সেখানকার শান্তিপ্রিয় জনতাকে মারধর করতেছে, অত্যাচার করতেছে। কিন্তু এইটা কি আইনের শাসন? এটা কি ডক্টর ইউনূসের মানে ইয়ের আর কি মানে গণতান্ত্রিক মৌলিক অধিকার বলে এটাকে? তাহলে তো এই ইউনূস সরকারের সাথে হাসিনা সরকারের যে পার্থক্যটা কি? তারা হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার বলতেছে। এই যে মিলিটারি যে মানে র্যান্ডমলি মানুষকে পিটাচ্ছে, উপর্যুপরি পিটাচ্ছে যেইভাবে, মানে দয়ামায়াহীনভাবে, এই মানুষগুলি কি ব্যথা পায় না? কি কারণে? যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদেরকে আইন শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু সেটা না করে তাদেরকে পিটানো হচ্ছে। এটা কেন? এটা কি বার্তা দেয়? যে যেই লাউ সেই কদু, সেটা নয় কি? তারপরে এই যে ভাস্কর্যগুলি ভাঙতেছে, এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই, বা নাম পাল্টায় দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনার নাম। এটা মানুষ ইচ্ছা করলেই কি এই নামগুলি পাল্টিয়ে দিতে পারে? এবং সরকারের এইখানে কোনো ভূমিকা নাই, এবং এইসব ব্যাপারে কোনো কথাও কিন্তু আমরা শুনছি না, হুইচ ইজ ভেরি ব্যাড। তারপরে যেই সমস্ত মানুষরা লুটপাট করেছে, লুটপাটের সাথে জড়িত, তারপরে এই যে হিন্দু মন্দিরে হামলা, হিন্দুদের উপর আক্রমণ, জমি জবরদখল, কিডন্যাপ, তারপরে ইভেন খুনের শিকার হয়েছে হিন্দুরা। তো সেই বিষয়গুলিতে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সরকারের তরফে খুব সুনির্দিষ্ট এবং কোনো জোরালো পদক্ষেপ বা জোরালো বক্তব্য আমরা কিন্তু পাইনি। এটাকে আমরা পাইতে পারি না একটা সরকারের কাছ থেকে। তো এটা আশা করতে পারে মানুষ আজকে ডাকাত আতঙ্কে, মানুষ আজকে এই ছাত্রদের আতঙ্কে আজকে মানে নিদ্রাহীন জীবনযাপন করতেছে। এই থেকে মুক্তি কি মানুষ চাইতে পারে না, পাইতে পারে না? সরকার কি মানুষকে আশ্বস্ত করতে পারে না? নাকি বলবে যে ও করতেছে, চলুক, আপনারা স্বাধীনতা এনজয় করেন? স্বাধীনতা এনজয় করতেছে নাকি? এইটা তাদের এই বক্তব্য হলো যে এই বিষয়টিতে মানে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আউটবার্স্ট, এটা হচ্ছে এক্সুবারেন্স অফ নিউ ফ্রিডম। আপনারা সেই নতুন স্বাধীনতাটা উপভোগ করুন। এতে করে জিনিসগুলিকে আরও উস্কিয়ে দেওয়া হচ্ছে। এই হলো মানে খরিদ্দার যদি নিজেদেরকে দোকানের মালিক ভাবে। বুঝলেন ব্যাপারটা?